পরীক্ষার হলে গিয়ে বলবে যে আইলা জাদু, এত কিছু কমন কি করে, এ তো মনে হচ্ছে দাদা পুরো কোশ্চেন লিক করিয়ে দিয়েছে, তোরা ঘেটে যাবি এটা আমার গ্যারেন্টি, কিন্তু এই ক্লাসটার পর আর তোদের কেউ হাঁটতে পারবে না। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। মকের মধ্যে যে প্রশ্নগুলো আমি বলবো, যে প্রশ্নগুলো আমি করাবো, সেগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। কেন? কারণ মাধ্যমিক 2027 এবার কিন্তু পুরো জীবন বিজ্ঞান কাঁপিয়ে দেওয়ার জন্য অভিযোজন, অভিব্যক্তি, বংশগতি, জনন প্রত্যেকটা চ্যাপ্টারের দুর্দান্ত সুপারমক একের পর এক চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে থাকছি। সেই জন্য তোমরাও কিন্তু পড়াশোনা একদম জোর কদমে চালিয়ে যাও, কারণ আমি যেভাবে তোমাদের দাদা হিসেবে পাশে রয়েছি, এইভাবে কিন্তু জীবন বিজ্ঞানে কোনো চ্যানেলে এত পরিমাণে ফ্রি কন্টেন্ট তোমরা কোনো দিন আজ পর্যন্ত মাধ্যমিকের ইতিহাসে কোনোদিন দেখতে পাওনি। কারণ আমি যেভাবে পড়িয়ে দেবো, আমি যেভাবে করিয়ে দেবো, তার বাইরে আর একটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করবে না। আমি এমন ভাবে পড়িয়ে দেবো, তোমরা পরীক্ষার হলে গিয়ে বলবে যে আইলা জাদু, এত কিছু কমন কি করে, এ তো মনে হচ্ছে দাদা পুরো কোশ্চেন লিক করিয়ে দিয়েছে। এমন ভাবে তোমাদেরকে আমি রেডি করে দেবো, সেই জন্য নিশ্চিন্তে আর পুরো সিট বেল্ট বেঁধে নিয়ে বসো। কারণ আজকে আমরা কি করতে চলেছি? আজকে আমরা অভিযোজন অভিব্যক্তির যে সুপারমক 1, সেই সুপারমক 1টা স্টার্ট করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মেন্টর সৌম্যদা। সবাই একদম জোর কদমে এগিয়ে যাব। তো প্রথম যে কোশ্চেনটাই একদম অভিব্যক্তি অভিযোজনের মধ্যে চলে আসছে, সেটা হলো পৃথিবীর আনুমানিক বয়স কত? এগুলো আমরা ইন ডিটেল যখন চ্যাপ্টার পড়েছিলাম 1, 2, 3 এর মধ্যে পুরো ইন ডিটেলে ইন ডেপথে গিয়ে সবকটা জিনিস পড়েছি। এবং এই সুপারমকের মধ্যে যে প্রশ্নগুলো আমি বলবো, যে প্রশ্নগুলো আমি করাবো, সেগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটা এক ফোঁটাও স্কিপ করবে না, কারণ স্কিপ করা মানেই হলো মাঝখান থেকে 10-12টা করে প্রশ্ন কেটে যাবে তোমাদের স্কিপে, এবং সেই স্কিপ করা মানেই হলো সেখান থেকে আমরা কোনো ধরনের কিন্তু আর ফার্দার দেখতে পাবো না, যে এই প্রশ্নটা কেটে গেল, ওই প্রশ্নটা কেটে গেল, সেই প্রশ্নটা কেটে গেল, এরকম কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য একদম জোর কদমে এগিয়ে যাবো আমরা, এবং এমন ভাবে আজকের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, তোমরা নিজেরা দেখবে যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল চ্যাপ্টারগুলোর ভেতরে, এবং সেগুলোকে আমরা অমিট করে যাচ্ছিলাম, এবং সেগুলো আমাদের অন্য কোনো চ্যানেলে আমরা পাচ্ছিলাম না, শুধুমাত্র দাদা আমাদের করিয়ে দিয়েছে। তো প্রথম যে প্রশ্নটা চলে আসে সেটা হলো পৃথিবীর আনুমানিক বয়স কত? পৃথিবীর আনুমানিক বয়স একদম সংখ্যায় আমরা মনে রাখবো 450 কোটি। 450 কোটি। তারপরে চলে আসো, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে কোথায়? এই স্লাইডের মধ্যে প্রথম দিকে একটুখানি সহজ প্রশ্ন আছে, কিন্তু তারপরের দিকে এমন টুইস্ট রয়েছে কোশ্চেনের মধ্যে, তোমরা নিজেরা কত কিছু ইনফরমেশন নতুন জানতে পারবে, সেটা তোমাদের নিজেদের পুরো মাথা খুলে দেবে। পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে আমরা আগেই পড়েছিলাম 360 থেকে 370 কোটি বছর আগে। তারপরে চলে আসো, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের মধ্যে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেই সময় কোন গ্যাস অনুপস্থিত ছিল? প্রাণের সৃষ্টির সময় মানে হলো আদি পরিবেশের কথা বলা হচ্ছে। আদি পরিবেশের যে পরিবেশ, সেটা কিরকম ছিল? সেটা ছিল বিজারক ধর্মী। এবং বিজারক ধর্মী হওয়ার মানে কি? বিজারক ধর্মী হওয়ার মানে হলো পরিবেশের মধ্যে হাইড্রোজেন বেশি পরিমাণে রয়েছে, এবং কোন গ্যাস ছিল না বলেছে? অক্সিজেন গ্যাস ছিল না সেই সময়কার মুক্ত পরিবেশের ভেতরে। তারপরে চলে আসো, কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা কি? এই যে তত্ত্বের প্রবক্তা বা কে প্রথম প্রণয়ন করেছিলেন, কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই প্রশ্নগুলো খুব জিজ্ঞাসা কিন্তু করা হয় বারবার। আমি টেস্ট পেপার ঘেটে তোমাদের জন্য শুধুমাত্র সব থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার মাধ্যমিকে এসছে, বারবার সেকেন্ড সামেটিভে এসছে, বারবার বিভিন্ন জায়গায় প্রশ্নপত্রে আমরা দেখতে পেয়েছি, সেইগুলোই কিন্তু আমি তোমাদের জন্য কালেক্ট করেছি প্রচন্ড খেটে। কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা কে? কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন প্রথম কিন্তু এই কোয়াসার্ভেট তত্ত্বের ধারণা উনি দিয়েছিলেন। তারপরে চলে আসুন, মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসের মিশ্রণটি কি ছিল? সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম? 3টে জিনিস মনে রাখবে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্প। এই 3টে জিনিস আমরা এই 4টে জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে এবার খুঁজে দেখো, এটাই মিথেন আছে, অ্যামোনিয়া আছে, জলও আছে, হাইড্রোজেনও আছে। তার মানে প্রথম যে অপশনটা, সেই প্রথম অপশনটাই কিন্তু হলো আমাদের একদম কারেক্ট উত্তর। কারণ আমরা পড়েইছিলাম যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:1 অনুপাতে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটাকেও কিন্তু আমরা মিশ্রিত করে গ্যাসের সঙ্গে পাঠাচ্ছিলাম, যাতে স্তরীস্ফুলিঙ্গ বা বৈদ্যুতিক শক্তির মাধ্যমে মিলার ও উডে পরীক্ষার মাধ্যমে দেখাতে পারে যে হ্যাঁ, সত্যি রাসায়নিক বিবর্তন সম্পূর্ণ হয়েছিল বা সংগঠিত হয়েছিল পৃথিবীর আদি পরিবেশের মধ্যে।
তারপরে চলে আসো মিলার ওরের পরীক্ষায় এক্ষুনি যেটা বললাম যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন কি অনুপাতে ছিল 2:2:1 অনুপাতে ছিল 2:2:1 অনুপাতে ছিল মানে 2 অণু দিয়েছিল হলো মিথেন, 2 অণু দিয়েছিল অ্যামোনিয়া এবং 1 অণু দিয়েছিল হলো হাইড্রোজেন। এই তিনটে গ্যাস এই অনুপাতে ছিল এবং এই অনুপাতে থাকার মাধ্যমে তারা বিক্রিয়াটাকে সম্পন্ন করেছিল। তারপরে চলে আয় প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? দাদা এসব আমরা চুটকিতে অ্যান্সার করে দেবো, এত তুমি ডিটেলে পড়িয়ে দিয়েছো, এরপরে আর কোনোদিন এই সমস্ত জিনিসগুলো আমরা ভুলতেই পারবো না। পৃথিবীর প্রথম জীবন কোথায় সৃষ্টি হয়েছিল? উত্তপ্ত গরম তরল সমুদ্রের ভেতরে। তারপরে চলে আয় জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রথম কে প্রকাশ করেন? জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্ব কে প্রকাশ করেছিল? বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ যে মতবাদ সেটা ওনারা কিন্তু প্রণয়ন করেছিলেন। তারপরে চলে আয় বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ কেমন ছিল? এই প্রাক কথাটার মানে হলো সাধারণত আদি পরিবেশ, মানে সেই সময়কার পরিবেশ যেটা আজ থেকে লক্ষ কোটি 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 বছর আগেকার। আদি পরিবেশ কেমন ছিল? সেখানে আমরা সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ দেখতে পেয়েছিলাম, একদম দেখতে পেয়েছিলাম। আর এই তিনটের মধ্যে কিছু দেখতেই হবে না, ফার্স্টেই যখন অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট মেরেই আমরা বেরিয়ে যাব। কিন্তু কোশ্চেন যখন আমরা পড়বো এখানে কিন্তু প্রচুর ট্রিকি কোশ্চেন দেওয়া থাকে, এই ট্রিকি কোশ্চেন গুলোকে আমাদের ভালো করে পড়তে হবে যে কোনটা অনুপস্থিত বলছে, কোনটা উপস্থিত বলছে, কোনটা আছে বলছে, কোনটা নেই বলছে, কোনটায় ঠান্ডা বলছে, কোনটায় গরম বলছে, কোনটায় প্রবক্তা বলছে, কোনটায় কি জিজ্ঞাসা করছে বিজ্ঞানীর নাম। এইগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে এগুলোই এমন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে যে তোমরা সব গুলিয়ে ফেলবে। সেই জন্য আমি সুপারমকের মধ্যে যে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো পুরো একদম মন্ত্রের মতো গুলে খেয়ে ভালো করে যাবে, এর বাইরে তোমাদের কিছু জিজ্ঞাসা করবে না, এটা আমার 100% গ্যারেন্টি। কারণ এই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আসার চান্স 100-র মধ্যে 150%। এই প্রশ্নগুলো প্রত্যেকবার আসে, তোমরা নিশ্চিন্তে ভরসা করে এগিয়ে যাও। তারপরে ঘোড়ার আদিতম পূর্বপুরুষের নাম কি? একদম পূর্বপুরুষের নাম একটা ট্রিক্সের মাধ্যমে শিখিয়েছিলাম, ইওহিপ্পাস। একদম আদি পূর্বপুরুষের নাম কি ছিল? ইওহিপ্পাস। তারপরে কে ছিল? মেসোহিপ্পাস। তারপরে কে ছিল? মেরিচিপ্পাস। তারপরে কে ছিল? প্লায়োহিপ্পাস। তারপরে কে ছিল? ইকুয়াস। এই হলো আমাদের ঘোড়ার বিবর্তনের ইতিহাসে পরপর পরপর ঘোড়ার যে পূর্বপুরুষ তাদের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু আমি আমার একটা ভিডিওর ভেতরে অভিযোজন অভিব্যক্তি যদ্দূর মনে হচ্ছে সেকেন্ড পার্টটার ভেতরে আমি ইন ডিটেলে কিন্তু বলে রেখেছি। সেই জন্য ভিডিওগুলো খুব ভালো করে নোট ডাউন করে কিওয়ার্ডস গুলোকে নোট ডাউন করে লিখে নেবে, কারণ এই রকম ভাবে ইউটিউবের মধ্যে ভিডিও আর কোথাও পাবে না, এটা আমার দাবি। কোনো চ্যানেল তোমাদের এত পরিমাণে ফ্রি কন্টেন্ট দিতে পারবে না যতটুকু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা আমি বুক ঠুকে দাঁড়িয়ে এই চ্যানেল থেকে বলতে পারি, সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। তারপরে চলে আসো আধুনিক ঘোড়া যে সময়কালে সৃষ্টি হয়েছিল। আধুনিক ঘোড়ার কথা বলা হচ্ছে, আধুনিক ঘোড়া কোন কালে সৃষ্টি হয়েছিল? ইওসিন যুগে? না, ইওসিন যুগে তো তৈরি হয়নি, ইওসিন যুগে ইওহিপ্পাস হয়েছিল। আধুনিক ঘোড়ার কথা বলা হচ্ছে মায়োসিন যুগে? না। প্লিওসিন যুগে? না। তাহলে প্লিস্টোসিন যুগে। প্লিস্টোসিন যুগে কিন্তু আধুনিক ঘোড়ার উৎপত্তি নিয়েছিল। তারপরে চলে আয় নিচের কোনটি উদ্ভিদ জীবাশ্ম? কোনটা উদ্ভিদ জীবাশ্ম? আমরা সবাই পড়েছি টেরিডোস্পার্ম। টেরিডোস্পার্ম হলো কিন্তু টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম, এই দুটো উদ্ভিদের মধ্যে একটা মিসিং লিংক তৈরি করে, মানে দুটো উদ্ভিদ যে আলাদা আলাদা গোষ্ঠী থেকে বিলং করছে তাদের মধ্যবর্তী একটা উদ্ভিদ হিসেবে এরা কিন্তু লক্ষ কোটি বছর আগে তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে তারা অবলুপ্ত হয়ে গেছিল। কিন্তু এদের যে বৈশিষ্ট্য সেগুলোকে যখন অ্যানালাইসিস করা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা মিসিং লিংক তৈরি করছে টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে টেরিডোস্পার্ম। টেরিডোফাইটা টেরিডো আর জিমনোস্পার্মের স্পার্ম, সেই দিয়ে নাম দেওয়া হয়েছে টেরিডোস্পার্ম। তারপরে চলে আয় ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? এক্ষুনি কি বললাম, প্রথমে থাকবে আমাদের ইওহিপ্পাস, তারপরে কে থাকবে? তারপরে আমাদের কাছে থাকবে হলো মেসোহিপ্পাস, তারপরে থাকবে মেরিচিপ্পাস, তারপরে থাকবে প্লায়োহিপ্পাস, তারপরে থাকবে ইকুয়াস।
মানে এখানে যে লাস্ট অপশনটা রয়েছে এটা আমাদের হলো কারেক্ট অপশন। এবং এই প্রশ্নগুলোই এত ছেলেমেয়েরা গন্ডগোল করে, এত ছেলেমেয়েরা ভুল করে যে কহতব্য না। কারণ এই প্রশ্নগুলোকে এমন ভাবে ঘুরিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবে, এখানে চারটে অপশন দেয়, চারটে অপশনই তোদেরকে গুলিয়ে দেওয়ার জন্য দেওয়া রয়েছে। তার মধ্যে দুটোতে তো ইয়োহিপ্পাস দিয়েই শুরু করে দেওয়া রয়েছে। অনেক স্যার ম্যাডামরা বোঝান যে প্রথমে ইয়োহিপ্পাস দেখবে, লাস্টে ইকুয়াস দেখবে, তারপরেই মিলে যাবে। কিন্তু ধর যে এই দুটো অপশনেই আমি যদি ইয়োহিপ্পাস রাখতাম এবং লাস্টের দুটোতেই আমি ইকুয়াস রাখতাম, তাহলে সেই লজিকটা কি করে খাটতো? সেই জন্য সবসময় আমাদের যে ট্রিক্সটা আমি ইউটিউবে ভিডিওতে শিখিয়ে দিয়েছি সেটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমে ইয়োহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস, তারপরে ইকুয়াস। এইটাই হলো কারেক্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সেই কিন্তু ঘোড়ার বিবর্তনটা একদম আদি যুগ থেকে একদম বর্তমান যুগে কিন্তু হয়েছে। তারপরে চলে আয়, কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি বলেছে, মানে কোনটা পরিবর্তিত হয়নি। কোনটা? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ঘটেছে, সবকটা আঙুলের তো বাবা ঘটেনি। কোন আঙুলটার ঘটেছিল? শুধুমাত্র তৃতীয় যে আঙুল আছে সেই তৃতীয় আঙুলের কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছিল। সেই জন্য তৃতীয় আঙুলের যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, সবকটা আঙুলের ঘটেনি, সেই জন্য বি হলো কারেক্ট আনসার। কারণ এই বিয়েটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা ঠিকমতো সাদৃশ্যতা দেখাচ্ছে না। তারপরে চলে 15, আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো ইকুয়াস। কেন? কারণ আমরা আগের স্লাইডেই দেখে এলাম ইয়োহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এই ইকুয়াসটাই হলো আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। এবং যে ইয়োহিপ্পাস, এই ইয়োহিপ্পাস হলো একদম আদিতম ঘোড়ার পূর্বপুরুষদের বিজ্ঞানসম্মত নাম। অথবা অনেক সময় কি করে জানিস, অনেক সময় এই ইয়োহিপ্পাসের জায়গায় না হায়ারাকোথোরিয়াম দিয়ে দেবে। হায়ারাকোথোরিয়াম, এই হায়ারাকোথোরিয়ামও কিন্তু সেই আমাদের ভালো নামের সঙ্গে সঙ্গে ডাক নামও থাকে না, সেই রকম হলো ব্যাপারটা। যেমন ইয়োহিপ্পাস নাম আছে তেমন আবার হায়ারাকোথোরিয়ামও নাম আছে। আমি ভিডিওর মধ্যে সব ইন ডিটেলে বলে রেখেছি, সেই জন্য ভিডিওগুলোকে বারবার বলছি, খুব গুরুত্ব দিয়ে দেখবে। একবার দেখার পর আমি বুক ঠুকে বলতে পারি কোনো ভুল হবে না, কোনো ভ্রান্তি হবে না, কোনো ধরনের ভ্রান্ত ধারণাও হবে না। কারণ আমি এমন ভাবে পড়িয়ে দেবো মাধ্যমিকের ইতিহাসে, তোরা নিজেরা বুঝতে পারবি যে কতটা বড় দাদা একটা পরিবর্তন এনেছে। সব কিছু তোদের জন্য ফ্রি আছে, আর কি চাই বল? তোদের জন্য আমি ডিটেল ভিডিও আনছি, তোদের জন্য আমি ওয়ান শট আনছি, তোদের জন্য আমি সুপার মক আনছি, তোদের জন্য আমি মাইন্ড ম্যাপ আনছি, যে মাইন্ড ম্যাপটা আজ পর্যন্ত মাধ্যমিকে কোনোদিন করায়নি। বড় বড় চাকরির লেভেলের পরীক্ষায় যেগুলো হয় সেইগুলো সাধারণত মাইন্ড ম্যাপের মাধ্যমে বিশাল বড় একটা সিলেবাসকে জিস্ট করে দেওয়া হয়। কিন্তু তোমাদের কাছেও তো এটা একটা বিশাল বড় সিলেবাস, জীবনের প্রথম পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। সেই জন্য তোমাদেরও সুবিধার জন্য আমি আমার সাবজেক্টের মধ্যে আমার যে ধারণাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দিচ্ছি, যে মাইন্ড ম্যাপটা দেখার পর যে কোনো চ্যাপ্টার তোমাদের 2 মিনিটে হয়ে যাবে। তোমরা 5 মিনিটের রিভিশনে গুলি মারো, তোমরা 2 মিনিটে রিভাইজ করে বেরিয়ে যেতে পারবে। মাইন্ড ম্যাপ এমন একটা যুগান্তকারী ব্যাপার, কারণ ওই মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা যে কোনো জিনিস একটা পাতার মধ্যে গোটা চ্যাপ্টার মনে রাখতে পারবো। শুধু 2-3টে ওয়ার্ড মনে রাখবো না, গোটা একটা চ্যাপ্টার মনে রাখতে পারবো এত সহজ জিনিসের মাধ্যমে। তারপরে চলে আয়, ঘোড়ার আদি পূর্বপুরুষ ইয়োহিপ্পাসের সময়কাল ছিল। ইয়োহিপ্পাসের সময়কাল ছিল হলো ইয়োসিন যুগে ইয়োহিপ্পাস জন্মেছিল। ইয়ো দিয়ে মনে রাখবে, ঠিক আছে? ওই ইয়ো বানিয়ে দিও না, হ্যাঁ? ইয়ো দিয়ে মনে রাখবে, ব্যাস এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। তারপরে হলো ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয় আমাদের বলতে হবে। প্রথমত হলো পদের উচ্চতা বৃদ্ধি, এটা তো হয়েছে। পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি, এটা তো হয়নি। তাহলে এইটাই হলো উত্তর। কারণ এখানে বলেছে সঠিক নয় কোনটি। আর এই যে পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি, মানে পায়ের আঙুলের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছিল? পায়ের আঙুলের সংখ্যা তো কমে গেছিল, সেই জন্য আমরা এটাকেই উত্তর করব, কারণ ওটাই হলো একমাত্র কারেক্ট আনসার। তারপরে চলে আয়, মায়াসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি কি? মায়াসিন যুগে আমরা কি পেয়েছিলাম? মায়াসিন যুগে আমরা পেয়েছিলাম হলো মেরিচিপ্পাস, ঠিক আছে? এই যে প্রত্যেকটা যুগ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা যুগের যে জীবাশ্ম, এগুলো কিন্তু আমাদের কারেক্ট অর্ডারে মনে রাখতে হবে। কারণ এগুলো যদি আমরা মনে না রাখি তাহলে কি হবে? তাহলে জিনিসগুলো গন্ডগোল হয়ে যাবে। সেজন্য খুব ভালো করে মনে রাখবি এগুলো। তারপরে চলে আয় 19, একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি? একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো এখানে হবে স্ফেনোডন। কেন? কারণ আমরা জীবন্ত জীবাশ্ম যখন পড়েছিলাম তখন আমরা অনেকগুলো নাম দেখেছিলাম না? কি কি নাম দেখেছিলাম? সেখানে আমরা লিমুলাস দেখেছিলাম, সেখানে আমরা স্ফেনোডন দেখেছিলাম, সেখানে আমরা প্ল্যাটিপাস দেখেছিলাম, সেখানে আমরা পেরিপেটাস দেখেছিলাম। এই এতগুলো প্রাণীর নাম পড়েছিলাম। তার মধ্যে এখানে কোনটা দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে আমার কাছে স্ফেনোডন। কারণ ফণিমনসা তো কোনো জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়, আর্কিওপটেরিক্সও নয়, তার সঙ্গে সঙ্গে ইয়োহিপ্পাসও নয়।
তারপরে চলে আসে সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম হলো, সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম কি? সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম হলো আমাদের কাছে লিমুলাস। নামটা খুব ভালো করে মনে রাখবে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সন্ধিপদ জীবাশ্ম বা সরীসৃপ এবং এর জীবাশ্ম ওর জীবাশ্ম এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম কি? সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম হলো লিমুলাস। তারপরে চলে আর্কিওপটেরিক্সে যে দুটি প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান, আর্কিওপটেরিক্সের মধ্যে কোন কোন প্রাণী দুটোর বর্তমান বলেছিলাম? বারবার বলে দিয়েছিলাম, একটা হলো সরীসৃপ, একটা হলো পক্ষী। কারণ সরীসৃপেরও কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল আর তার সঙ্গে সঙ্গে পক্ষীরও কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, সেই জন্য আমরা সেটাকে বলবো যে সরীসৃপ এবং পক্ষীর উভয় প্রাণীর বৈশিষ্ট্যই তারা কিন্তু নিজেদের দেহের মধ্যে জড়ো করে রেখেছিল। তারপরে চলে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সেই একই প্রশ্ন। সরীসৃপ ও না সরি সরীসৃপ আর কি বলেছে? স্তন্যপায়ী। সরীসৃপ আর স্তন্যপায়ী এর মধ্যে কে করবে? তাদের মধ্যে করবে হলো প্ল্যাটিপাস এবং সংযোগ রক্ষাকারী প্রাণী বলেছে, তার মানে প্ল্যাটিপাসই কিন্তু এই সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে একটা সংযোগ রক্ষা করেছিল। তারপরে চলে যে একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ হলো। মিসিং লিঙ্ক প্রাণী মানে কি বলেছিলাম? দুটো আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে আগে যোগসূত্র স্থাপন করেছিল, এখন আর কেউ যোগসূত্র স্থাপন করার মতো নেই বাবা। তাহলে কি হবে? একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ এখানে আমরা বলে দেবো আর্কিওপটেরিক্স। বারবার বলেছিলাম আর্কিওপটেরিক্স আগেকার আদি যুগে সেখানে কি তৈরি করেছিল? সেখানে তৈরি করেছিল হলো সরীসৃপ এবং পক্ষীর মধ্যে একটা যোগাযোগকারী বৈশিষ্ট্য। তারপরে চলে আয় উভচর এবং সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি কি? সেটা হলো স্ফেনোডন। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে বা আমরা বলতে পারি যে নামটা আমাদের মুখস্থ করে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, আগে থেকেই আমি বলে দিচ্ছি। এবং এই প্রশ্নগুলো যারা মিস করবে, এই ভিডিওটা যে স্কিপ করবে, সে একটা বিশাল বড় ভুল করবে। সে জীবন বিজ্ঞানে 100 পাওয়ার থেকে বহু বহু দূরে চলে যাবে। কারণ এখানে আমি যে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো হলো অত্যন্ত টিপিক্যাল ট্রিকি প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে জিনিসটা সহজ, কিন্তু তোমাদের কাছে এমন ভাবে রিপ্রেজেন্ট করা আছে যে তোমাদের মাথা পুরো ঘেটে যাবে এবং তোমরা একটারও তখন কিন্তু গন্ডগোল হয়ে গেলে আর উত্তর দিতে পারবে না। কারণ মাথা ঘেটে যাওয়া মানেই হলো পুরো সিস্টেম ব্রেকডাউন করে যাবে, আর কিচ্ছু তখন মাথা থেকে উত্তর বেরোবে না। তারপরে চলে আয় টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের অন্তর্বর্তী উদ্ভিদটা কি? এক্ষুনি বলেছিলাম যে টেরিডোফাইটা থেকে টেরিডো নেওয়া হয়েছে আর জিমনোস্পার্ম থেকে স্পার্ম নেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে? টেরিডোস্পার্ম। দেখ কোথায় আছে, এই যে একদম ছক্কা, সঙ্গে সঙ্গে কোনো দিকে আর তোদের তাকাতে হবে না, কোনো চিন্তার ব্যাপার নেই। তারপরে চলে আয় বেলের শাখাকণ্টক এবং ঝুমকোলতার আকর্ষক, দুটোর কি কাজ এক? একটা তো কাঁটা আর একটা হলো আকর্ষক, তার মানেই আমরা বলে দেবো এটা সমসমস্ত। কোনো দিকে আর তাকানোর দরকার নেই, কিচ্ছু ভাবনা চিন্তা করার দরকার নেই। সমবৃত্তীয় তো হবে না, নিষ্ক্রিয় অঙ্গ হবে না, লুপ্তপ্রায় অঙ্গ হবে না। সমবৃত্তীয় কেন হবে না? তার কারণ হলো কণ্টক মানে কাঁটা আর আকর্ষক দুটোর কাজ তো আর এক কোনোদিন হতে পারে না বাবা, এটা তো কোনোদিন সম্ভব না। কেন সম্ভব না? কারণ আকর্ষক এক ধরনের কাজ করে, অবলম্বনকে জড়িয়ে ধরে বেড়ে উঠতে সাহায্য করে, আর কাঁটা নিজের আত্মরক্ষার জন্য উদ্ভিদ তৈরি করে থাকে। তাহলে সম্পূর্ণ দুটো আলাদা আলাদা কাজে সাহায্য করছে তারা। তারপরে চলে তিমির, ফ্লিপার এবং পাখির ডানা, এই দুটো কি ধরনের গঠন? দুটোর কি কাজ এক? আগে এটা দেখবি, দুটোর যদি কাজ এক হয় তার মানে ধরে নিবি সমবৃত্তীয়। আর যদি দেখিস দুটোর কাজ এক নয়, সঙ্গে সঙ্গে কোনো দিকে আর তাকাতে হবে না, সঙ্গে সঙ্গে মেরে দিবি সমসমস্ত, সঙ্গে সঙ্গে মেরে দিবি সমসমস্ত। কারণ দুটোর যখন কাজ আলাদা আলাদা তার মানে এরা সমসমস্ত অঙ্গের মধ্যে পড়ে থাকে, দুটোই অগ্রপদ থেকে রূপান্তরিত হয়েছে। তারপরে চলে প্রদত্ত কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? সমসমস্ত মানে কি বলেছিলাম? সম মানে বলেছিলাম সমান, এবং সমস্ত মানে বলেছিলাম উৎপত্তি এবং গঠনগত দিক থেকে এক। এবারে মেলা কোনটার মধ্যে রয়েছে? উৎপত্তিগতভাবে ভিন্ন না, হবে না। গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, হবে না। তারপরে বলেছে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, একদম ঠিক। এই যে আমরা পড়ে থাকি ঘোড়ার অগ্রপদ, পাখির অগ্রপদ, মানুষের অগ্রপদ, তিমির অগ্রপদ বা যে কোনো ধরনের প্রাণীর যে অগ্রপদ, সেটা তো বিভিন্ন ধরনের রূপান্তরে পরিবর্তিত হয়ে গেছে। মানুষের অগ্রপদ হাতে রূপান্তরিত হয়েছে, পাখির অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, তিমির অগ্রপদ ফ্লিপারে রূপান্তরিত হয়েছে। কিন্তু এরা বিভিন্ন দিক থেকে উৎপন্ন, মানে বিভিন্ন দিকের কাজ করলেও এরা কিন্তু উৎপত্তিগতভাবে সেই অগ্রপদ থেকেই তৈরি হয়েছে। সেই জন্য এদের কাজ আলাদা হতে পারে কিন্তু এদের উৎপত্তিগতভাবে এরা একই রকমের থেকে যায়। তারপরে চলে অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ। অপসারী মানে কি বলেছিলাম? অপসারী মানে হলো চারিদিকে ছড়িয়ে যাবে, একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটা হলো অপসারী। অপ কথাটার মানেই হলো দূরে চলে যাওয়া। তাহলে এখানে মিলিয়ে দেখ,
প্রজাপতি বাদুড়ের ডানা একই কাজ করে, মানে এক জায়গায় নিয়ে আসছে। মানুষের অ্যাপেন্ডিক্স আর লেজ, এটার মধ্যে কোনো যুক্তিযুক্ততা নেই। তারপরে চলে মানুষের হাত আর ঘোড়ার অগ্রপদ, এটা হবে কেন? কারণ মানুষের হাতও হলো অগ্রপদ এবং ঘোড়ার অগ্রপদটাও হলো অগ্রপদেরই রূপান্তর। কিন্তু এরা কি করছে? এরা একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে ভিন্ন ভিন্ন কাজের জন্য দুদিকে চলে যাচ্ছে। মানুষের হাত কোনো একটা ধর নিখুঁত কাজ করছে, আর ঘোড়ার যে অগ্রপদ সেটা দৌড়তে সাহায্য করছে। তাহলে একটা জায়গা থেকে উৎপন্ন হলো অগ্রপদ থেকে, কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা কাজ করছে এবং দূরে চলে যাচ্ছে নিজেদের থেকে, সেজন্য আমরা বলতে পারি যে এটা অপসারী অভিব্যক্তির সাপেক্ষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। তারপরে চলে যায় সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো। এই কোশ্চেনগুলো এমন জিজ্ঞাসা করবে একটার সঙ্গে আরেকটা দিয়ে, আরেকটার সঙ্গে একটা দিয়ে, তোরা ঘেঁটে যাবি, এটা আমার গ্যারেন্টি। কিন্তু এই ক্লাসটার পর আর তোদের কেউ হাঁটতে পারবে না, এই ক্লাসটার পর তোদের আর কেউ ঘাঁটতে পারবে না। আমি এমন ভাবে বুঝিয়ে দেবো, এমন ভাবে করিয়ে দেবো, এই ক্লাসটার পর তোদের আর কিচ্ছু ঘাঁটবে না। আর ডিটেল ভিডিওগুলো তোরা যদি একবার দেখে নিস, তোদের জীবনে কোনোদিন ভুল হবে না। সেইগুলো বারবার বারবার করে রিভাইজ কর, বই থেকে দেখ, বারবার করে আমার নোটসগুলো পড়, আর কিচ্ছু দরকার নেই। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোরা 100-এ 100 করে আসবি, কোনো দিকে আর এ করতে পারবি না। তারপরে চলে আসে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য। সমবৃত্তীয় মানে কি? বৃত্ত মানে হলো কাজ, বলেছিলাম। সম মানে সমান, মানে একই কাজ করবে কিন্তু উৎপত্তি এবং গঠনগত দিক থেকে আলাদা। এবারে দেখি তাহলে উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন, একদম নয়। তারপরে বলেছে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ এক, একদম ঠিক। আমরা তো বারবার বলছি তাই, যে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একটাই করছে। যেমন প্রজাপতির ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, প্রত্যেকটা উৎপত্তিগতভাবে আলাদা আলাদা, কিন্তু এদের যে কাজ, সেই কাজটা কিন্তু একই। কি কাজ? না ওরা আকাশের মধ্যে উড়ে বেড়ায়। তারপরে চলে সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার বিবর্তনকে সমর্থন করে? সমবৃত্তীয় মানে কি? সমবৃত্তীয় মানে হলো তারা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু কাজ যখন একটাই করছে, কাজ যখন একটাই করছে, তখন সেটাকে আমরা বলে থাকি অভিসারী। চারি জায়গা থেকে একটা জায়গায় এসে যখন মিলছে, তখন সেটাকে বলা হয় অভিসারী বিবর্তন। এবং এই অভিসারী বিবর্তনের সাপেক্ষে কে গুরুত্বপূর্ণ অঙ্গ পালন করে থাকে? সেটা হলো সমবৃত্তীয় অঙ্গ। কারণ এরা উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একটাই করছে, সেই জন্য সমবৃত্তীয় মানেই হলো অভিসারী অভিব্যক্তির কথা বলা হচ্ছে। তারপরে চলে আয় কালকাসুন্দার ফুলে লুপ্তপ্রায় অঙ্গটি কি? কালকাসুন্দার ক্ষেত্রে আমরা লুপ্তপ্রায় বা বন্ধা পুংকেশর দেখতে পাই, যেটাকে আরেকটা নাম কি বলা হয় বলেছিলাম, সেটাকে বলা হয় স্ট্যামিনোড। সেটাকে আমরা বলে থাকি স্ট্যামিনোড। তারপরে চলে আয় মানবদেহের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি কি? সেটি হলো অ্যাপেন্ডিক্স। এবং সেটা কিসের নিষ্ক্রিয় অঙ্গের রূপ? সেটা হলো সিকাম। এই সিকামটা সাধারণত যে তৃণভোজী প্রাণী থাকে, সেই তৃণভোজী প্রাণীদের মধ্যে কিন্তু সক্রিয় থাকে। কেন? কারণ এই তৃণভোজী প্রাণীরা যে সেলুলোজ জাতীয় খাদ্য খায়, সেই সেলুলোজ জাতীয় খাদ্যটাকে হজম করার জন্য এই সিকামটার গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। কিন্তু আমরা তো আর সবসময় তৃণভোজীদের মতো ঘাস ফুস এই সমস্ত আর খাচ্ছি না। আমরা কি করছি? আমরা আমাদের বিভৎস রকমের একটা হিউজ ডাইভার্সিটি ওয়ালা খাদ্য রয়েছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে আমাদের দেহের ভেতরে যে সিকামটা ছিল সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গতে রূপান্তরিত হয়েছে, এবং নিষ্ক্রিয় অঙ্গরূপে আমরা আমাদের সিকামকে কি বলে থাকি? অ্যাপেন্ডিক্স বলে থাকি। যে অ্যাপেন্ডিক্সটা যদি কেটে বাদও দেওয়া হয়, তাহলেও আমাদের কিন্তু কোনো কিচ্ছু যায় আসবে না, কারণ ওটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, জাস্ট অ্যাজ এ আমাদের দেহের মধ্যে পড়ে রয়েছে। তারপরে চলে আমাদের দেশে পার্থেনিয়াম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোশ্চেনটা পড়তে গিয়েই আমার মনে পড়ে গেল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ এই প্রশ্নটা এমন ভাবে 3-4টে লাইনে দেওয়া রয়েছে, ছেলেরা ভাবে ওরে বাপরে কি শক্ত কি শক্ত প্রশ্ন, কিন্তু কোনো শক্ত প্রশ্ন না। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, খুব ভালো কথা। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। মানে একটা বাইরের প্রজাতি, এটা একটা উদ্ভিদ রয়েছে, এটা হলো ফরেন বা বিদেশি, আর একটা ধরে নিলাম আমি, সেখানে একটা পাশাপাশিতেই একটা দেশীয় উদ্ভিদ রয়েছে।
এবারে যখন বিদেশি উদ্ভিদটা দেশীয় উদ্ভিদকে বাঁচতে দিচ্ছে না, তারা নিজেদেরকে প্রতিস্থাপন করতে দিচ্ছে না, শুধুমাত্র বিদেশি উদ্ভিদটাই টিকে থাকছে, তখন সেই ধরনের যে সংগ্রাম রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? ডারউইন যেটা বলে গেছিলেন, ডারউইন নিজের তত্ত্বের মধ্যে জীবন সংগ্রামের কথা বলেছিলেন এবং সেখানে তিনি দুই ধরনের জীবন সংগ্রাম বলেছিলেন, একটা অন্তঃপ্রজাতিগত, একটা আন্তঃপ্রজাতিগত। অন্ত মানে হলো নিজেদের মধ্যে মারপিট করছে, মানে ধর পার্থেনিয়াম যদি পার্থেনিয়ামের সঙ্গে মারপিট করে তখন সেটাকে আমরা বলছি, বা সংগ্রাম করছে তখন সেটাকে আমরা বলছি অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। কিন্তু যদি ধরে নে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হচ্ছে, একটা ধরে নে পার্থেনিয়াম রয়েছে, একটা রয়েছে দেশীয় প্রজাতি, বা ধরে নে বাঘ আর হরিণের মধ্যে মারপিট হচ্ছে, বা বাঘ আর সিংহর মধ্যে মারপিট হচ্ছে, বা হরিণের সঙ্গে কোনো একটা মোষের মারপিট হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলে থাকি আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আর নিজেদের মধ্যে সংগ্রাম করলে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে চলে আয়, কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিগত সংগ্রাম বা অন্তঃপ্রজাতির সংগ্রাম? কোনটা হবে? একই খাদ্যের জন্য আমরা সেখানে দেখতে পাবো পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। কেন? কারণ এক্ষুনি বললাম না যে অন্ত মানে কি? অন্ত মানে হলো দুটো একই প্রজাতির মধ্যে সংগ্রাম এবং একই খাদ্যের জন্য সংগ্রাম হবে সেখানে নিশ্চয়ই, তাই তো? এই যে ধর হরিণের সঙ্গে মারপিট করছে, কেন? একটা হরিণ বলছি আমি মাংস খাবো, আর একটা হরিণ বলছি আমি খাবো, পনির খাবো, এরকম তো ব্যাপার নয়। দুটো হরিণই ঘাস খাওয়ার জন্যই মারপিট করছে, মানে একই খাদ্যের জন্য মারপিট করে। কিন্তু এই যে আন্তঃপ্রজাতি মানে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সেই সংগ্রাম, সেখানে আমরা দেখতে পাই দুটো আলাদা আলাদা ফুড হ্যাবিটেট থেকে বা খাদ্যাভ্যাস যুক্ত দুটো জীব নিজেদের মধ্যে মারপিট করছে। যেমন সিংহ আর হরিণের মধ্যে মারপিট হচ্ছে, বা বাঘ আর সিংহের মধ্যে মারপিট হচ্ছে, বা ধরে নে সব থেকে ভালো উদাহরণ হলো বাঘ আর হরিণের মধ্যে মারপিট হচ্ছে, বা সিংহ আর হরিণের মধ্যে মারপিট হচ্ছে। দুটোর খাদ্যাভ্যাস আলাদা, তা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে যখন সংগ্রাম করছে তখন সেটাকে আমরা বলে থাকছি আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। তারপরে চলে কোনটি ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম? যখন আমি ডারউইনবাদ পড়িয়েছিলাম তখন আমি নির্দিষ্ট কয়েকটা ধাপ পড়িয়েছিলাম, যে এই ধাপে এই ধাপে এই ধাপে এরকম ভাবে কয়েকটা ধাপের মাধ্যমে হচ্ছে। তো ধাপগুলো কি কি ছিল? প্রথমে ছিল জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি হবে। তারপরে কি হবে? দেখ মেলা, কোনটার মধ্যে আমরা জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি দেখতে পাচ্ছি? চারটের মধ্যেই দেখতে পাচ্ছি, তার মানে এখনো আমরা চুজ করতে পারবো না। তারপরে কি দেখতে হবে? তারপরে দেখতে হবে জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম আমরা সেকেন্ডে কোনটার মধ্যে দেখতে পাচ্ছি? এটার মধ্যে দেখতে পাচ্ছি আর এটার মধ্যে দেখতে পাচ্ছি, মানে বি আর ডি। কেটে বাদ চলে গেল, কোনো দিকে তাকাবো না, বি আর ডি টাকে আগেই কেটে দিই, বি আর ডি কেটে দিলাম। তারপরে চলে আয়, এখানে জীবন সংগ্রাম মিলে গেল। তারপরে কি হচ্ছিল? তারপরে ছিল যোগ্যতমের উদ্বর্তন, এখানে আছে এখানে কিন্তু নেই, তার মানে এই যে অপশন সি এটাই হয়ে গেল কারেক্ট অপশন। কেন? কারণ জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি, জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন, ভেদ বা প্রকরণ সৃষ্টি, প্রাকৃতিক নির্বাচন, প্রজাতির সৃষ্টি, এটাই ছিল কিন্তু হলো ডারউইনবাদের একদম সঠিক সজ্জাক্রম। এবং এই প্রশ্নগুলো তোমাদের কেউ বলবে না, এটা আমি দাবি করে বলতে পারি। কিন্তু এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এই প্রশ্নগুলো যখনই আসে ছেলে মেয়েদের ঘেঁটে দেয়, আর জীবন বিজ্ঞানে 100 করতে দেয় না। আর লোকেরা ভাবে জীবন বিজ্ঞানে 100 পাওয়া হয়তো খুব টাফ ব্যাপার, কিচ্ছু টাফ ব্যাপার না, পুরো জল ভাত একটা ব্যাপার। আমি যেমন ভাবে পড়িয়ে দেবো তেমন ভাবে শুধু এগিয়ে যা, পড়ে যা, তারপরে তোদের কেউ আটকাতে পারবে না। পুরো আগুনের গতিতে তোরা পুরো আগুন লাগিয়ে দিয়ে আসবি, এটা আমার দাবি করে বলছি। আমি এমন ভাবে সুপারমার্কের মধ্যে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, এমন ভাবে ডিটেলে পড়িয়ে দিচ্ছি, তারপরে আর তোদের কোন কিছুতে কিসে বাধা থাকছে তোরা নিজেরা বল আমায়। না কোনো ফিজ আছে, না কোনো কিছু আছে, ইউটিউবে জাস্ট তোরা মন দিয়ে উইদাউট এনি ডিস্ট্রাকশন তোরা শুধু পড়বি, তারপরে ফাটিয়ে দিয়ে তোরা চলে আসবি, এটা আমি বলছি। তারপরে চলে আয়, ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি ঘটায়, মানে এটা কিসের কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে হলো অন্টোজেনি। বলেছিলাম আমি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী হেকেল। এখানে আমাদের ডাইরেক্ট নামটা জিজ্ঞাসা করেছে, সেজন্য আমরা ডাইরেক্ট নামটা বলে দেবো, আর কোনো কিছু ভাবার দরকার নেই। তারপরে চলে আয়, ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে যে মৎস্য থেকে উভচরের সৃষ্টি হয়েছে। কারণ এই যে ফুলকা, এই ফুলকাটা কাদের থাকে? এই ফুলকাটা হলো সাধারণত মৎস্য শ্রেণীর প্রাণীদের একটা বৈশিষ্ট্য, মাছেদের মধ্যে আমরা দেখতে পাই। সেই জন্য আমরা প্রথমেই ধারণা করে নেব যে মৎস্য থেকেই তাহলে উভচরের সৃষ্টি হয়েছে, যেটা আমরা ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণের ভেতরে ডিটেল ভিডিওর মধ্যে অত্যন্ত ডিটেলে ছবি সমেত পড়েছি, যেভাবে আর কোথাও নেই ইউটিউবের মধ্যে, এটা আমি দাবি করে বলছি তোদের। তারপরে চলে আয়, বিকাশের তুলনামূলক দশায় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে বৈশিষ্ট্যটি দেখা যায় না তা হলো, সেটা কি?
গলবিন অঞ্চলে বহিঃফুলকা খাঁজ দেখা যায়, একসারি অন্তস্থ যুগ্ম ফুলকাথলি দেখা যায়, লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের ন্যায় সজ্জিত মায়োটোম দেখা যায়। ফুসফুস উৎপন্ন হয়? একদম হয় না। তাহলে কোনটা দেখা যায় না? ফুসফুস দেখা যায় না। ভ্রূণ দশায় আমরা কি দেখতে পাই? ভ্রূণ দশায় আমরা ফুলকা ফাটল দেখতে পাই। ফুলকা ফাটল অথবা ফুলকা খাঁজ দেখতে পাই। ঠিক আছে, তারপরে চলে আয়, হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে, সেটা কি? সেটা হলো কুমির। কুমির হলো এমন একটা সরীসৃপ যার দেহের ভেতরে আমরা সরীসৃপ হওয়া সত্ত্বেও 4টে প্রকোষ্ঠযুক্ত একটা হৃৎপিণ্ড দেখতে পাই। সাধারণত সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যটা কি ছিল? সেখানে ছিল যে দুটো অলিন্দ থাকবে এবং নিলয়টা যেটা থাকবে সেটা থাকবে অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত। কিন্তু এই যে কুমির, এই কুমিরটার ভেতরে আমরা এক্সেপশন দেখতে পাই। তার ফলে কি হচ্ছে? তাদের যে হৃৎপিণ্ড সেটা 4টে প্রকোষ্ঠের মধ্যে আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে রয়েছে এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে আয় শূন্যস্থান পূরণ। এখানে বলেছে পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ কি? একদম সহজ, একদম মানে লালু ভালু টাইপের কোশ্চেন। প্রকরণ অথবা ভেদ। তারপরে চলে ওপারিনের মতে ড্যাশ থেকে আদিক্রোশ সৃষ্টি হয়েছিল। কি থেকে আদিক্রোশ সৃষ্টি হয়েছিল? আমরা বারবার পড়েছি, কোয়া সার্ভেট থেকে। কোয়া সার্ভেট থেকে আদিক্রোশ সৃষ্টি হয়েছিল। তারপরে চলে আয়, মাইক্রোস্ফিয়ার এবং নিউক্লিক অ্যাসিড মেলালে কি হয়? বলেছিলাম না প্রোটোবায়ন্ট। প্রোটোবায়ন্ট তৈরি হয়। এখনো যারা পড়িসনি তাড়াতাড়ি পড়ে নে, কারণ আর সময় নেই। প্রোটোবায়ন্ট তৈরি হয়, একদম এগিয়ে কিন্তু চলেই এলো তোদের পরীক্ষা, সেই জন্য আর দেরি করিস না, আর দেরি করলে পুরো একদম মাঠে মারা পড়ে যাবি। তারপরে চলে আয় 4 নাম্বার। 4 নম্বরে বলছে বিজ্ঞানী ড্যাশ মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন। কে করেছিল? বিজ্ঞানী ফক্স করেছিল। ফক্স এবং তার সহযোগীরা। এখানে শুধু একজনের নামই যেহেতু জিজ্ঞাসা করেছে, আমরা শুধু বলবো বিজ্ঞানী ফক্স প্রথম মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেছিলেন, যেখানে উনি 18 প্রকারের যে শুষ্ক অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ সেটাকে 150 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করেছিলেন এবং উত্তপ্ত করার পরে যে গঠনটা উনি পেয়েছিলেন সেটাকে উনি কি নাম দিয়েছিলেন? সেটাকে উনি নাম দিয়েছিলেন প্রোটিনয়েড অথবা মাইক্রোস্ফিয়ার, যেটা বর্তমানে প্রোটিনয়েড ধারণাটা আমরা গ্রহণযোগ্য করেছি। তারপরে চলে আয়, দীর্ঘ অব্যবহারে অঙ্গের অবনতি ঘটে, এটি বিজ্ঞানী কে বলেছিলেন? বারবার বলেছিলাম, বিজ্ঞানী ল্যামার্ক বলেছিলেন। উনি বলেছিলেন না যে জিরাফেরা গলাটাকে ধীরে ধীরে কম পরিমাণে যদি ব্যবহার করতো তাহলে কি হতো? তাহলে আর লম্বা হতো না। যেহেতু ওরা বেশি ব্যবহার করেছে সেজন্য গলাটা লম্বা হয়ে গেছে। আর যে সমস্ত অঙ্গগুলো কম ব্যবহৃত হয় সেগুলো নিষ্ক্রিয় অঙ্গতে রূপান্তরিত হয় এবং ধীরে 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 সেগুলো অবলুপ্ত হতে থাকে দেহের ভেতর থেকে, সেগুলোর ব্যবহার আর কিচ্ছু থাকে না দেহের ভেতরে। তারপরে চলে আয়, ব্যবহার ও অব্যবহারের ফলে জীবের ড্যাশ বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। কোন বৈশিষ্ট্যের? অর্জিত বৈশিষ্ট্যের। ধর আমরা খুব পড়াশোনা করছি এবং পড়াশোনার মাধ্যমে যে আমাদের যে কি বলবো, আমাদের যে একটা খ্যাতি বা প্রতিপত্তি যে আমরা লাভ করছি সেটা পরের জেনারেশনেও পাচ্ছে, যে না আমার বাবাও খুব ভালো পড়াশোনা করতো, আমিও ভালো পড়াশোনা করবো, এরকম একটা মাইন্ডসেট আসছে, এরকম একটা প্রতিপত্তি তৈরি হচ্ছে মাথার ভেতরে। তাহলে এই যে মাইন্ডসেট বা অঙ্গের ব্যবহারের ফলে যে অঙ্গটা বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তার যে বংশানুসরণে যে বৈশিষ্ট্যাবলীটা সঞ্চারিত হচ্ছে সেটা কে বলেছিলেন? সেটা বলেছিলেন বিজ্ঞানী ল্যামার্ক। এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আমরা সেটা হিসেবে পড়ে থাকি। তারপরে চলে বায়োজেনেটিক সূত্রটি আবিষ্কার করেন কে? বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেছিল বিজ্ঞানী হেকেল। উনি বলেছিলেন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। সেই বিজ্ঞানীটি কিন্তু হলেন এই হেকেল মহাশয়, এবং এই হেকেল মহাশয় কিন্তু যে সূত্রটা দিয়েছিলেন সেটাকে আমরা বলে থাকি বায়োজেনেটিক সূত্র। এবং এই প্রশ্নগুলো বারবার বলছি খুব 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 ইম্পর্টেন্ট। একবার যদি মিস হয়ে যায়, একবার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর পারবে না। সেকেন্ড সামেটিভ পরীক্ষা আর হয়ে গেলে তখন পুরো দাঁত কামড়াতে হবে, আঙুল কামড়াতে হবে যে আমরা কেন তখন এই চ্যানেলটাকে পেলাম না। একবার যদি পেয়ে যেতাম, একবার যদি পুরো ভিডিওটা দেখে নিতাম, একবার যদি দাদার কথা শুনে নিতাম, তাহলে আর জীবনে কোনোদিন ফিরে তাকাতে হতো না সেকেন্ড সামেটিভের রেজাল্টের দিকে। এমন ভালো জীবন বিজ্ঞানের রেজাল্ট হতো আমাদের। 40-এর মধ্যে 40, 39, 38-এর নিচে একটা নাম্বার পেতিস না তোরা। শুধু ভালো করে পড়, আর কিচ্ছু করতে হবে না, শুধু পড়। কন্টেন্ট আমি এত দেবো, তোরা পড়তে পড়তে পাগল হয়ে যাবি। এত কন্টেন্ট আমার কাছে রয়েছে, তোরা শুধু পড়। প্রত্যেক সপ্তাহে 3-4টে করে ভিডিও আপলোড করছি তোদের জন্য খেটে। আর কি চাই তোদের? শুধু পড়, আর কিচ্ছু লাগবে না আমার।
জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবে অভিব্যক্তি ঘটে, এটা কি হবে? অভিযোজন থাকলে। না, এটা হবে প্রকরণ থাকলে। যদি প্রকরণ হয় তাহলেই তো অভিব্যক্তিটা ঘটবে, যদি প্রকরণ না হয় তাহলে কি হবে? তাহলে কোনরূপ আমরা অভিব্যক্তি কিন্তু দেখতে পাবো না। তারপরে চলে আয়, আধুনিক দীর্ঘাকার একটি আঙুলযুক্ত ঘোড়া হলো একটি দীর্ঘাকার আঙুলযুক্ত বলেছে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে ইকুয়াস। ইকুয়াস হলো কিন্তু আধুনিক ঘোড়ার একটা উদাহরণ, যেখানে আমরা দেখতে পাই যে 3 নাম্বার যে আঙুলটা ছিল সেই 3 নাম্বার আঙুলটা দৈর্ঘ্যতে বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে সেটা একটা সবল খুরযুক্ত অগ্রপদে রূপান্তরিত হয়েছে, যার মাধ্যমে তারা সহসা সেটাকে দৌড়তে পারছে। সরি, পেনটা একটু পড়ে গেল। তারপরে চলে আয় 10, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল। আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ কে ছিল? ইওহিপ্পাস ছিল। একদম সে লক্ষ কোটি বছর আগে একদম আদি পূর্বপুরুষ। তারপরে চলে আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? আগেই বলেছিলাম ইকুয়াস। ইকুয়াস হলো আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। তারপরে চলে আয়, একটি প্রাণী জীবাশ্ম হলো, কি পড়েছিলাম আমরা? আর্কিওপটেরিক্স। একটা নাম মনে রাখলেই হবে, বেশি জড়িবুটি 14 ঘন্টা নাম মনে রেখে সেই নাম আবার ভুলে যাব, সেই নাম আবার গুলিয়ে দেবো, অত আমাদের উপকার করতে হবে না। শুধুমাত্র যতটুকু বলছি ততটুকুকে ভালো করে মুখস্থ কর, ততটুকুকে ভালো করে বোঝ, ততটুকু পড়, তার বাইরে কিচ্ছু লাগবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তোদের, আর কিচ্ছু লাগবে না। একটি মেরুদণ্ডী প্রাণীদের জীবন্ত জীবাশ্ম হলো লিমুলাস। অথবা পেরিপেটাস। এই দুটো নাম মনে রাখলেই আমাদের হবে, একটা লিমুলাস, একটা পেরিপেটাস। তারপরে চলে একটি মেরুদণ্ডী প্রাণী জীবন্ত জীবাশ্ম হলো, মেরুদণ্ডী প্রাণী জীবন্ত জীবাশ্ম কি হবে? প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস আমরা সেই দেখেছিলাম না, হংসচঞ্চুর মতো একটা এরকম থ্যাবড়ানো মতো মুখ ছিল, সেই মুখটার মাধ্যমে আর পেছনের দিকে দেহটা ছিল খানিকটা দেখতে সরীসৃপদের মতো। এই যে প্রাণীটা, এই প্রাণীটা কিন্তু হলো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে জীবন্ত জীবাশ্ম। কেন? কারণ তাদের যারা সমসাময়িক ছিল লক্ষ কোটি বছর আগে, তারা সমস্ত মরে ভূত হয়ে আবার জন্মে, আবার মরে ভূত হয়ে 10-12 বার জন্মে মরে ভূত হয়ে ভোগের বাড়ি চলে গেছে, কিন্তু তারা এখনো নিজেদের অস্তিত্ব অ্যাজ ইট ইজ লক্ষ কোটি বছর আগে যেমন তৈরি করেছিল তেমনই রয়েছে, সেই জন্য ওদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সাধারণত আমরা দেখতে পাই যে জীবাশ্মরাই ইনট্যাক্ট থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লক্ষ কোটি বছর আগে যেমন জীবটা উৎপন্ন হয়েছিল তেমনই রয়েছে, উইদাউট এনি টাইপ অফ পরিবর্তন, কোনো পরিবর্তন হয়নি তাদের ভেতরে, সেই জন্যই তাদেরকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। তারপরে চলে যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদটি কি? সংযোগ রক্ষাকারী উদ্ভিদটির নাম হলো রাইনিয়া। এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ইনফরমেশন এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই প্রশ্নগুলো কিন্তু আসে এবং এই প্রশ্নগুলো ছেলেমেয়েরা ঘেঁটে দিয়ে চলে আসে, সেই জন্য তোমাদের যাতে না ঘাটা হয় সেই জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি পুরো প্রিমিয়াম লেভেলের জিনিস দিচ্ছি। সেই জন্য তোমাদেরও একটা কর্তব্য, সেটা হলো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে ভালোবাসা দেয়া, এবং এইবারে মাধ্যমিকে তোমাদের কার কতটা টার্গেট এবং কার কতটা প্রিপারেশন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলেই বুঝতে পারবে যে কে কার থেকে কতটা এগিয়ে রয়েছে। এবং একসাথে আমাদের কিন্তু এগোতে হবে। আমি সবার জন্য ভিডিও দিচ্ছি, সবাই পড়বে, সবাই দেখবে, সবাই একসঙ্গে, ভয় নয় বাজি মাত করব আমরা। তারপরে চলে আসে 16, এখানে বলা হচ্ছে ড্যাশ থেকে উভচরদের আবির্ভাব ঘটেছে, কি হবে? মৎস্য থেকে অথবা মাছ থেকে, আমরা আগেই পড়ে এলাম। তারপরে চলে আয় ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত কিসের উদাহরণ? এক তো কাজ করে না, কি করে? তাহলে এক ধরনের গঠনের উদাহরণ, তাহলে সমস্তের উদাহরণ। তারপরে চলে আয় বাদুড়ের প্যাটাজিয়াম এবং পাখির ডানা ড্যাশ অঙ্গের উদাহরণ। বাদুড়ের ডানা আর পাখির ডানা কি হবে? দুটোই হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, কারণ এখানে আমরা দুটোরই দেখতে পাচ্ছি কাজটা সেম। তারপরে চলে আয় 19 টায়
ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। সমসমস্ত বলেছে, সমসমস্ত মানে কি হবে? আমরা কি দেখেছিলাম সমসমস্তের মধ্যে, যে একটা জায়গা থেকে উৎপন্ন হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেটাই তো সমসমস্ত। গঠনগত দিক থেকে এক, উৎপত্তিগত দিক থেকে এক, তার মানে এটা হয়ে যাবে অপসারী বিবর্তন, কারণ একটা জায়গায় উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তারা সম্পূর্ণরূপে। তারপরে চলে আয়, পাখি এবং মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কি হবে? একদম ডাইরেক্ট উত্তর 4টি, একদম ডাইরেক্ট উত্তর 4টি। তারপরে বিবর্তনের দ্বারা সৃষ্ট কার্যহীন অঙ্গকে কি বলা হয়? যে অঙ্গটা কোনো কাজ করে না তাকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। তোরা শুধু ব্লাইন্ডলি যতটুকু করাচ্ছি ততটুকুকে ভালো করে করতে থাক, তোদের প্রশ্ন পুরো 100% মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোরা এসে তখন বলবি যে দাদা কোশ্চেন তো তুমি মনে হচ্ছে পুরো লিক করিয়ে দিয়েছো, এমন ভাবে তোদের পড়িয়ে দেবো পুরো মনে হবে যে কোশ্চেন লিক হয়ে গেছে। আমি এমন ইম্পর্টেন্ট জিনিস পড়িয়ে দেবো, এমন ধরে ধরে পড়িয়ে দেবো, এমন কনসেপ্ট গুলো বুঝিয়ে দেবো যে তোদের পুরো দেখে মনে হবে যে বাবা এ তো কোশ্চেন যেমন দাদা পড়িয়েছিল তেমন হুবহু এসছে, এ তো মনে হচ্ছে দাদাই কোশ্চেন করেছে। এমন ভাবে তোদের মিলিয়ে দেবো, তোরা শুধু ভরসা রেখে পুরো পথটা আমার সাথে এগিয়ে যা, তোদের সব কিছু কমন করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভূনিম্নস্থ কাণ্ডের কি হবে? শল্কপত্র। আগেই বলেছিলাম, এবং কাদের মধ্যে দেখা যায় সেটাও বলে দিচ্ছি। আদা, হলুদ, এই ধরনের যে ভূনিম্নস্থ কাণ্ড রয়েছে এদের মধ্যে আমরা শল্কপত্রটা নিষ্ক্রিয় অঙ্গ রূপে দেখতে পাই। তারপরে চলে আয়, পিস্টিলোড নিষ্ক্রিয় অঙ্গ হলো, পিস্টিলোড কার? পিস্টিলোড মানে হলো বন্ধা গর্ভকেশর। আর এই যে বন্ধা গর্ভকেশর এটা কার উদাহরণ ছিল বা বৈশিষ্ট্য ছিল? শতমূলী। শতমূলী উদ্ভিদের ভেতরে আমরা দেখতে পেয়েছিলাম বন্ধা গর্ভকেশর, আর কালকাসুন্দার মধ্যে কি দেখতে পেয়েছিলাম? বন্ধা পুংকেশর, যেটাকে আমরা স্ট্যামিনোড বলে থাকি, এটা মনে রাখবে। তারপরে চলে আয়, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? ও বাবা, এ তো বারবার পড়ে আসছি দাদা আমরা। অ্যাপেন্ডিক্স, আবার কি? আর কিচ্ছু না। তারপরে চলে আয়, সরল জীব থেকে, এবারে সত্য মিথ্যা, সরল জীব থেকে পরিবর্তনের মাধ্যমে জটিল জীব সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? অভিযোজন। অনেকে মেরে দেবে, হ্যাঁ দাদা একদম একদম, আবার কি আবার কি, একদম অভিযোজনই, একদম না, মিথ্যা। কেন কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় অভিব্যক্তি, ইভলিউশন। তারপরে চলে আয়, জীবনে জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার এবং উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসের ব্যবহার করা হয়েছিল। এটা লোকে বলে ও একদম সব সত্যি, সব সব একদম চোখ বন্ধ করে সত্যি, কিচ্ছু সত্যি না। এটা এটা কেন সত্যি হবে? এটা কেন সত্যি হবে? এটা তো জল থাকতে হবে, জলটা কই? জলই তো দেওয়া নেই, এটাও মিথ্যা। তারপরে চলে আদি কোষের অপর নাম কোয়াসার্ভেট, একদম, এটা একদম সত্যি। সমুদ্রের জলে হট ডাইলিউট স্যুপকে জীবনের প্রাক পরিবেশ রূপে গণ্য করা হয়, একদম সত্যি। তারপরে চলে আরো প্রশ্ন, কোয়াসার্ভেট কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত, একদম না, মিথ্যা। কোয়াসার্ভেট প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট এই সবগুলোর মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। তারপরে চলে আয়, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, না। দা এখানে কি বলেছে ভালো করে পড়, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, একদম ঠিক। অভিযোজন যদি না হয় তাহলে কিন্তু অভিব্যক্তি কোনোদিন সম্পন্ন হতে পারবে না। মানে অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি কি? অভিব্যক্তি হলো তার ফল। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, একদম সত্যি। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক, একদম মিথ্যা। ল্যামার্ক না, ডারউইন রাগ করবে, এ মা কিসব বলছিস তোরা, ডারউইন হবে।
এটা তাহলে কি হয়ে যাবে, এই স্টেটমেন্টটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। তারপরে চলে আয়, মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন ল্যামার্ক। একদম না, এসব বলে গেছিল ল্যামার্ক। কে বলেছে? ডারউইন বলে গেছিল, ডারউইন দাদু বলে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে সম্পূর্ণ মিথ্যা। তারপরে চলে আয়, অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বের প্রস্তাবনা কে করেন? এটা ল্যামার্ক। একদম সত্যি। উনি বলেছিলেন যে অর্জিত বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে ট্রান্সফার হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ডারউইনের পুস্তকটির নাম হলো ফিলোসফিক জুলজি। না, ল্যামার্কের পুস্তকের নাম ছিল ফিলোসফিক জুলজি। তার মানে এটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। তারপরে চলে আয়, কালকাসুন্দা স্ট্যামিনড হলো উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ। একদম সত্যি। আগে কিছুক্ষণ আগে বললাম যে কালকাসুন্দার মধ্যে আমরা কি দেখতে পাই? বন্ধা পুংকেশর দেখতে পাই, এবং এই বন্ধা পুংকেশরকে কি বলা হয়? বন্ধা পুংকেশরকে বলা হয় হলো স্ট্যামিনোড। তার মানে এটা হয়ে যাবে সম্পূর্ণ সত্যি। তারপরে চলে আয়, লাংফিশ মাছ এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি প্রাণী। একদম। মাছ এবং সরীসৃপ দুজনের বৈশিষ্ট্যই কিন্তু এই লাংফিশের মধ্যে উপস্থিত ছিল, সেই জন্য এটাও কিন্তু একটা আমরা মিসিং লিংক হিসেবে ধরতে পারি, এবং এটা হয়ে যাবে একটা সত্যি কথা। তারপরে চলে আয়, ফণিমনসার কাঁটা এবং মটর গাছের আকর্ষণ দুটোর কাজ এক না, তো তাহলে সমবৃত্তিও তো হবে না। তাহলে কি হয়ে যাবে? সমস্তই হয়ে যাবে। একদম ঠিক, একদম ঠিক, সত্যি। তারপরে চলে আয়, সমসমস্ত অঙ্গ হলো অপসারী বিবর্তনের প্রমাণ। বারবার বলেছি। একদম। সমসমস্ত মানে কি? সমসমস্ত মানে হলো উৎপত্তি এবং গঠনগত দিক থেকে এক হয়ে তারা বিভিন্ন দিকে বিভিন্ন কাজের জন্য ছড়িয়ে গেছে। ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, তিমির ফ্লিপার, এরা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। তার মানে এরা কি? তার মানে এরা অপসারী বিবর্তনের সাপেক্ষে একটা বড় প্রমাণ দিচ্ছে। তাহলে আজকের মতো সব থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব করিয়ে দিলাম, এবং পরের যে সুপারমক 2টা আসবে সেখানে আমরা 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বারের কিছু শর্ট প্রশ্ন এবং 5 নাম্বারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব, খুব ভালো করে আমরা দেখব। এবং আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের পড়িয়ে দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু হলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বারবার এসছে, বারবার টেস্ট পেপারে আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রশ্নগুলো অভিযোজন অভিব্যক্তিতে যদি কেউ ছেড়ে যাও তার মানে সে একটা বিশাল বড় ভুল করছো। এবং চ্যানেলটাকে যদি না ফলো করো প্রথম থেকে শেষ অবধি, চ্যানেলটাকে যদি প্রথম থেকে শেষ অবধি ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের মধ্যে কতটা বড় পরিবর্তন হচ্ছে এবং নিজেদের মধ্যে কত মোড় ঘোরানো পরিবর্তন হয়েছে। তোমরা এমন ভাবে তখন পড়াশোনা করবে, তোমাদের নিজেদের দেখে হতবাক লাগবে যে এত ভালো করে এত সহজে জিনিসগুলো ইউটিউবের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, এবং আমরা এদিক ওদিক সেদিকে থাবলা মেরে মেরে বেড়াচ্ছিলাম যে এখান থেকে একটু পড়ে নি, ওখান থেকে একটু পড়ে নি, ওখান থেকে একটু পড়ে নি, সে মুদিখানার রেশনের ফর্দের মতো পড়াশোনা করে বেড়াচ্ছিলাম। একবার এখান থেকে, একবার ওখান থেকে, একবার ওখান থেকে, এরকম ভাবে পড়াশোনা হয় না। আমার চ্যানেল হলো জীবন বিজ্ঞানের ওয়ান স্টপ সলিউশন। আমি যেভাবে করিয়ে দেবো, যেভাবে ইন ডিটেলসে করিয়ে দেবো সবকিছু, তার বাইরে আর কিছু আসবে না। এটা আমার 7.5 বছরের অভিজ্ঞতা কথা বলছি, আমি বলছি না, আমার 7.5 বছরের অভিজ্ঞতা কথা বলছি। এত বছর ধরে এত পরিমাণে 100 বার করেছি, সেজন্য তোমাদেরও কর্তব্য আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো। তোমাদের 100 হবে, কেউ আটকাতে পারবে না। শুধু যেমনটি বলছি তেমনটি করো, তার বাইরে আর কিচ্ছু ভাবনা করতে হবে না। যা পড়াচ্ছি কিচ্ছু ছাড়বে না, এবং নতুন করে কিন্তু আদার্স এখান থেকে খাবলা মেরে, ওখান থেকে খাবলা মেরে, ওখান থেকে খাবলা মেরে কিচ্ছু তোমরা পড়ো না বাবা, প্লিজ। কারণ ওগুলো কি করে? ওগুলো মাথার মধ্যে আরো গ্যাঞ্জাম বাড়ায়। আমি শুধুমাত্র মাধ্যমিকের হট টপিক যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, ইন ডিটেল, ইন ডেপথে পুরো একদম নিকড়ে আমি বার করে তোমাদের পড়াচ্ছি, তার বাইরে আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। তাহলে আজকের মতো এতটাই থাকলো। খুব ভালো করে পড়াশোনা করতে থাকো এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, কারণ সেটাই তোমাদের থেকে পাওয়া আমার একমাত্র ভালোবাসা। কারণ সম্পূর্ণটাই ফ্রিতে পাচ্ছ তোমরা, তো আর সম্পূর্ণটাই তোমরা অনলাইনেই আমাকে দেখতে পাচ্ছ, সামনাসামনি পাচ্ছ না। সেই জন্য ভালোবাসা হিসেবে, দাদা হিসেবে অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধুদের সাথে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ পুরো এলিট ক্লাসের একটা ভিডিও, পুরো এলিট প্রো ম্যাক্স লেভেলের একটা ভিডিও। কারণ এত সুন্দর করে জিনিসগুলো তোমাদের বোঝানো আছে, বলা আছে, এগুলো কোথাও পাবে না। এটা আমার 100-র মধ্যে 200% দাবি। ঠিক আছে? তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। সবাইকে বেস্ট অফ লাক। টাটা।